দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও গীতিকার রাজিবুল হাসানের কাছে। ভাই আবার ফিরলাম আপনার কাছে। শুরুতে জানতে চাইবো যে এই যে গীতিকার হয়ে ওঠা, এটা আসলে কত বছর হলো বা কিভাবে শুরু হওয়া? কাজী নজরুল ইসলামকে নিয়ে শুরুটা, আমার পড়াশোনা বা কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুসন্ধান করা এবং তাকে পড়তে গিয়ে তার গান শুনতে গিয়ে শুনতে শুনতে মূলত আসলে গানের প্রতি একটা অনুগ্রহ তৈরি হয়। আচ্ছা, তখন থেকে আস্তে আস্তে একটি মানে লিখবার প্রয়াস তৈরি হয় আস্তে আস্তে লিখবার জন্য। তো সেটা চেষ্টা করি, মানে বহুদিন থেকেই লেখার চেষ্টা করে যাচ্ছি। সেটি হয়তো বা এখন সার্থকতার দিকে যাচ্ছে আস্তে আস্তে। দেশের প্রথিতযশা তথা স্বনামধন্য অনেক শিল্পীরা আমার গান করেছেন, করছেন। কোন কোন সঙ্গীত শিল্পীদের জন্য আপনার গান রচনা করা হচ্ছে এখন পর্যন্ত? আসলে মূলত মানে গানগুলো তো রচনা করা হয় ওভারঅল, তারপরে মানে মূলত ক্লাসিক্যাল ধর্মী যে গানগুলো আছে সেই টাইপের গানগুলোই আমার বেশি লেখা। তার মধ্যে আমার যে গানগুলো এ পর্যন্ত গেয়েছেন মানে আমাদের দেশের সুনামধন্য শ্রদ্ধেয় ইয়াসমিন মুস্তারি আপু গিয়েছেন, রাহাতারা গীতি আপু, ডক্টর প্রিয়াঙ্কা গোপ, মাহমুদুল হাসান, বিজন মিশ্রি সহ রতন সাহা, এরকম আরো অনেক শিল্পীরা গেয়েছেন আমাদের। যখন কোনো গান লিখেন তার আগে আপনি কি জানতে পারেন যে কোন সঙ্গীত শিল্পীর জন্য গান রচনা করা হচ্ছে এবং তার গলা তার গায়কীকে মাথায় রেখে আসলে গানটি রচনা করা হয়? সেটা একটা ব্যাপার তো থাকেই। আর সবচেয়ে আমি আমার যেটা মানে বেশি গুরুত্ব দেই গানের ক্ষেত্রে, সেটি গানের একটি প্রেক্ষাপট থাকবে, একটি চিত্রকল্প থাকবে, একটা গল্প থাকবে, সেটাকেই মূলত বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর যখন একটা গল্পের একটা গানের পেছনে একটা চিত্রকল্প থাকে এবং ক্লাসিক্যাল ধর্মী গান যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই গানটি আসলে যে কোনো শিল্পীর কণ্ঠেই মানে মানানসই হয়, ফুটে ওঠে। তো আমার গানগুলো যারা গেয়েছেন মানে সবাই মূলত হচ্ছে কাজী নজরুল ইসলামের গান যারা করেন তারাই। প্রথম কবিতা লেখা বা প্রথম ছাপার অক্ষরে নিজের নাম দেখা, এই অনুভূতিটা আসলে যেটা আনন্দ অনুভূতি, সেটা কবে তৈরি হয়েছিল, কবে এসেছিল? অষ্টম বা নবম শ্রেণীতেই আমাদের ওইখানে সাহিত্য মানে ভেলা নামে একটি সাহিত্যপত্র বের হতো সেই সময়, সেখানেই ছাপা হয়েছে প্রথম আমার কবিতা। তো তারপর তো আস্তে আস্তে বিভিন্ন পত্রপত্রিকাতে ছাপা হয় এবং আমি যখন ময়মনসিংহে পড়াশোনা করি তখন প্রথম বাংলা নামে একটি সাহিত্য পত্রিকা ছিল। আচ্ছা, সেটিতে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম একটি কবিতা লিখে পুরো ময়মনসিংহ মানে জেলায় আর কি। বাহ, চমৎকার। স্কুল বা কলেজে থাকাকালীন আসলে কাদের বইগুলো আপনার খুব বেশি পড়তে ভালো লাগতো? চতুর্থ শ্রেণীতে পড়ি, ঠিক সেই সময় কাজী নজরুল ইসলামের একটি গল্প পড়েছিলাম, দুঃখ মিয়া, এটা অনেকেই পড়েছে। তো মূলত তখন থেকেই যে কাজী নজরুল ইসলামের প্রতি একটা প্রেমে পড়ে যাওয়া বা এই দুঃখ মিয়া আমাকে প্রচণ্ড রকমের কাঁচা ব্রেনের মধ্যে আর কি একটা আলোড়ন তৈরি করে দিয়েছিল। তখন থেকেই মূলত এই কাজী নজরুল ইসলামের বই খুব বেশি পড়া হয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, হুমায়ুন আহমেদ এর বই পড়েছি, ইমদাদুল হক মিলনের বই একটা সময় পড়েছি, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু বই পড়া হয়েছে। আচ্ছা, যখন আপনি নিজে লেখালেখি করতে গেলেন তখন কি কারোর স্টাইল, মানে এক একজন লেখকের তো এক এক রকম লিখবার ধরন থাকে, কারো স্টাইল কি আপনাকে প্রভাবিত করেছে কিনা, আপনার লেখাকে প্রভাবিত করেছে কিনা? এটা ডেফিনেটলি কাজী নজরুল ইসলাম। কারণ আমি ওই লিখতে গেলে আমি অনেক সময় শুরু করি যে আমি না লেখাটা এইভাবে লিখবো, দেখা যায় গেল যে লিখতে লিখতে একটা সময় ওইদিকেই চলে যাচ্ছে। এটা ভালো লাগার প্রভাব তো থাকে, সেটাই ভালো লাগা থেকে। কবিতা ছাড়াও তো আর অন্যান্য আর অনেক কিছু আপনার লেখালেখি করা হয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। গল্প প্রবন্ধ লেখা রয়েছে, অনুবাদ করেছি, কিছু বই করবার চেষ্টা করেছি। নিজের মনের কথা, নিজের ভাব প্রকাশ করবার যে শব্দ, সেটা একরকম থাকে, কিন্তু অনুবাদ করবার ক্ষেত্রে বিষয়টি অনেক সেন্সিটিভ। এই কঠিন কাজটা বা দুর্বোধ্য কাজটা আসলে কিভাবে করেন, বা সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কিভাবে কেমন থাকে? অন্য ভাষার একটি লেখাকে বা একটি উপন্যাসকে আমার ভাষাভাষী মানুষের জন্য মানে তাদের উপযোগী করে মানে বাংলা ভাষার উপযুক্ত করে তোলার চেষ্টা, এটা কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ। সেই ক্ষেত্রে যেটি করতে হয় সেই বইটিকে
মানে প্রচুর পরিমাণে পড়তে হয়। কতবার পড়েছেন একটি বই অনুবাদ করবার আগে? ম্যাক্সিমাম প্রায় মানে সেটি বইয়ের উপর মানে নির্ভর করে। তো তারপরও তো মোটামুটি একটি বই অনুবাদ করার আগে মোটামুটি 6 মাস 1 বছর সেই বইটা নিয়ে পড়াশোনা বা সেই বইয়ের শব্দ চয়নগুলো কেমন, বাক্য চয়নগুলো কেমন, এবং সেই শব্দগুলো বা সেই বাক্যগুলো এবং সেই গল্পগুলো মানে কোন দেশের কোন অঞ্চল ভিত্তিক সেই জিনিসগুলোকে ভালোভাবে আইডেন্টিফিকেশন করতে পারলে সেটি মানে অনুবাদের ক্ষেত্রে সেই দেশের কালচারটা সম্পর্কেও জানা হয় এবং হচ্ছে ওই কালচার অনুযায়ী সেই জিনিসগুলোকে সুন্দরভাবে মানে উপস্থাপন করা যায়। অনেকেই ভাবেন যে অনুবাদ করাটা খুব সহজ, ট্রান্সলেশন করে দিলেই হয়ে গেল, আসলে সেটা অনুবাদ হয় না। আপনি বলছিলেন যে আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপনাকে ভীষণ রকমভাবে টানে এবং তার লেখা যে সাহিত্য সেগুলো আপনাকে অনুপ্রাণিত করে। তো সেক্ষেত্রে একজন গীতিকারের জায়গা থেকে কাজী নজরুল ইসলাম আপনাকে কিভাবে প্রভাবিত করেছে? কাজী নজরুল ইসলামের যে গানগুলো, তার মানে গানের যে বাণীর গভীরতা এবং তার গানের যে সাহিত্য, যে দর্শন, যে শিল্পমান, উচ্চমান শিল্প তার গানে রয়েছে, এই জিনিসগুলো আমাকে প্রচণ্ড রকম প্রভাবিত করে। এবং আমি যখন তার গানগুলো শুনি মানে আমি যেন মানে অন্য একটা ভুবনে চলে যাই আসলে, সত্যি কথা বলতে। তার বিভিন্ন ধারার গান তিনি রচনা করে গেছেন। তা আমি মনে করি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ আমাদের বাংলা সাহিত্যের একটি এক একজন সিড গ্রাউন্ড, যে বীজতলা তারা তৈরি করেছেন সাহিত্যের, সেখান থেকে যে ফসল ফলছে এবং যে ফসলগুলো মানে এত সমৃদ্ধ ফসল, এখন এই জিনিসগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে। আমাদের সেই শিল্পমানগুলো, তাদের সৃষ্টিকর্ম আমাদেরকে সংগ্রহ করতে হবে সেই ফসলগুলো, সেই জিনিসগুলোকে, এবং সেই জিনিসগুলোকে মানে সহজভাবে তুলে এনে প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসগুলোকে পৌঁছে দিতে হবে। এবং জীবনের জন্য বা জীবিকার জন্য আসলে সেগুলোই কিন্তু আমাদের রসদ, তাই না, বাংলা সাহিত্যের বা বাংলা ভাষাভাষীর মানুষদের জন্য। কাজী নজরুল ইসলামের আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি কাজী নজরুল ইসলামকে আসলে অনুসন্ধান করবার চেষ্টা করছেন, সেটা কিভাবে? গবেষণা তো করছেন নিঃসন্দেহে। গবেষণা তো আসলে খুব মানে উচ্চমার্গীয় একটি শব্দ মূলত, এবং কাজী নজরুল ইসলাম তো অনেক উচ্চমান মানে দার্শনিক আমি বলবো, উচ্চমান সম্পন্ন এবং মানে খুবই ভার্সেটাইল একজন কবি। তো ওনার লেখার যে ডাইমেনশনগুলো, এগুলোকে নিয়ে গবেষণা করতে হলে মানে তার মতো আরেকজন কাজী নজরুল ইসলামের অবতার হতে হবে, আমার ব্যক্তিগত অভিমত। আমি চেষ্টা করছি অনুসন্ধান করতে তার সৃষ্টিকর্মের ভেতর থেকে মানে কিছু বের করে আনবার জন্য। এবং তিনি মূলত তার যে অসাম্প্রদায়িক চেতনাগুলো তার লেখায় তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন, এবং যে এই যে বিভিন্ন মানে ধর্মের মধ্যে যে বই সাদৃশ্যগুলো আছে সেগুলোকে তিনি সুন্দর করে তার লেখায় কিভাবে সাদৃশ্যের মধ্যে আনা যায় সেই জিনিসগুলোই তিনি চেষ্টা করেছেন তার সাহিত্যে। আচ্ছা, এটা তার সাহিত্য, তার সাহিত্যের ভেতরে ঢুকলে এটাকে একদম স্পষ্টভাবে বোঝা যায়। গান যে লেখা যেতে পারে, এইটা আসলে প্রথম কবে আবিষ্কার করলেন? একটি লেখা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সেটি দেখে কলকাতার একজন উনি লিখেন, গান করেন এবং সুরও করেন চমৎকার, শ্রদ্ধেয় কমল কৃষ্ণ। তো তিনি আমাকে ফোন করলেন যে ভাই আপনার এই লেখাটা তো আমার খুব ভালো লেগেছে, এটা কি আমি সুরারোপ করতে পারি কিনা। আচ্ছা, তো আমি বললাম যে নিশ্চয়ই পারেন। এই যে শুরু হলো গান এবং তিনি সুর করলেন, আমারও ভালো লাগলো, সুরটা চমৎকার সুর করেছেন, সেটি ভালো লাগলো। তখন থেকে উনি আমাকে উৎসাহিত করলেন এবং উনি আমার প্রায় মানে 50 থেকে 60টা গানের সুর উনি করেছেন শুরুর দিকে। তার পরবর্তী সময়ে শুরুর দিকে মানে কত সালের দিকে? এটা তো 2021 বা 22-এর দিকে, মানে করোনাকালীন সময়টাতে। সেই সময় তো আসলে মানুষ খুব মানে অলস সময় পার করছিল প্রত্যেকটা জায়গায়। তো সেই সময়টাতে উনি করলেন এবং আমার একটি অনুষ্ঠান করতাম আবর্তন, আমার কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশ্বময় নজরুল একটি অনুষ্ঠান আমি করি আবর্তনে প্রতি শুক্রবার। আমার একটি পেজ আছে, তো মূলত ওই পেজের মধ্য দিয়েই ওনার সাথে আমার পরিচয়। তো তখন উনি সুর করলেন, উনি আমাকে অনুপ্রাণিত করলেন। তারপর কীর্তন লেখা শুরু, শ্যামা সঙ্গীত লেখা শুরু, ইসলামিক গান লেখা শুরু।
সবচেয়ে মজার ব্যাপার হলো আমার অনেকগুলো ইসলামিক গানের সুরও কমল কৃষ্ণ করেছেন। দারুণ। উনি আমাকে বললেন যে আমি তো ইসলামিক গানের কখনো সুর করিনি। হ্যাঁ, আমি বললাম যে সমস্যা নেই, একটু ট্রাই করে দেখেন না কি হয়। তো চমৎকার হয়েছে। আসলে শিল্পের কোনো ধর্ম বর্ণ নির্বিশেষেই আসলে শিল্প হয়ে ওঠে। প্রতিটি মানুষকে যখন স্পর্শ করে সেটাই তো শিল্প, মূল কথা কানেক্ট করাটা মূল কথা, মানুষের অনুভূতির সাথে আসলে কানেক্ট করতে পারাটাই সব থেকে বড় কথা। তারপরে এই যে একে একে এখন পর্যন্ত অনেকগুলো গান আপনার লেখা হয়েছে, প্রায় 500-রও অধিক মনে হয় গান লেখা হয়েছে। প্রতিটি গানই কি সামনে এসেছে, প্রতিটি গানই কি আসলে সঙ্গীত হয়ে উঠেছে, মানে সঙ্গীত শিল্পীদের কণ্ঠে গাওয়া হয়েছে কিনা? না, সবগুলো হয়ে ওঠেনি, অনেকগুলো গানের সুর সম্পূর্ণ হয়েছে। কিছু গান নিয়ে কাজ হচ্ছে, কিছু গান রিলিজ হয়েছে, যেমন সম্প্রতি শ্যামা পূজায় 3টি শ্যামা গান রিলিজ হয়েছে আমার। একটি গেয়েছেন শ্রদ্ধেয় মাহমুদুল হাসান, আর একটি শ্রদ্ধেয় বিজন মিস্ত্রি এবং শ্রদ্ধেয় শিমু দে গিয়েছেন। আর গত বছরও আমার একটি শ্যামার গান রিলিজ হয়েছিল, সেটি শ্রদ্ধেয় ডক্টর প্রিয়াঙ্কা গোপ গিয়েছিলেন। আর সামনে রমজান আসছে, রমজান ইসলামিক গান তো অবশ্যই থাকছেই। কোন একটি গান যখন গীতিকার লিখেন তখন সে গানটি গীতিকারের থাকে, তারপরে আস্তে আস্তে সঙ্গীত পরিচালক এবং পরে সঙ্গীত শিল্পীর গান হয়ে যায়, গীতিকারের নামটা হয়তো আড়ালে থেকে যায়। এই ব্যাপারটা কষ্ট দেয় কিনা? না, এটা আমাকে মানে কষ্ট দেয় না, বরঞ্চ মানে আমার কাছে যেটা মনে হয় যে বিষয়টি, সেটি হলো যে বরঞ্চ আমি আরও মানে নিজের কাছে একটু বেশি অনুপ্রাণিত হই যে আমার লেখা গাইছে মানে একজন প্রথিতযশা শিল্পীর কণ্ঠে, মানে আমার কথাগুলো শুনছে মানুষ। এটা আমাকে অনুপ্রেরণা দেয়, এটা আমার জন্য কষ্টের কোনো কিছু ওরকম মনে হয় না আর কি। অনেক সময় হয় যে কোনো সুরের উপরে গান লিখতে হয়, আবার কখনো গান আগে লেখা হয় তারপরে সুর তৈরি করা হয়। তো আপনার ক্ষেত্রে আসলে কোনটা কমফোর্টেবল? গান লিখতে গেলে মানে সুরের একটা ধারণা থাকতে হয় কম বেশি, এবং রাগের উপর যে রাগ রাগিনীর ব্যাপারটি আছে সেটির একটি কম বেশি ধারণা থাকা, বা গানের যে মিটার থাকে, হ্যাঁ, তারপর যে গান লিখবার যে গ্রামারটা থাকে, সেই জিনিসটা থাকলে মূলত মানে গান ওই পরবর্তীতে সুর হলেও মানে গানটা যখন লেখা হয় তখন মূলত ওই সুরটার ভিতরেই অনেকটা চলে আসে। যখন সুরকার গানটিকে ধরেন সুর করবার জন্য বা বসেন সুর করবার জন্য, তখন মানে ওই গানের কথাই বলে দেয় যে এটা কোন রাগে বা মানে কিভাবে করলে গানটিকে আরো সুন্দর করে মানে উপস্থাপন করা যাবে। অনেক ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলে। আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে এসেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আজকে এত চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর যারা আজকের এই অনুষ্ঠানটি দেখবেন তাদের কাছে মানে আমার যেটি অনুরোধ, আপনারা সুস্থ ধারার এবং শুদ্ধ সংস্কৃতি চর্চা করবেন, শুদ্ধ সঙ্গীত শুনবেন এবং ভালো বই পড়বেন। সবাই ভালো থাকবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষের জীবন এক চমৎকার উপকথা যা বিধাতা নিজে লিখেছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।